তখনও সূর্যের আলো ফোটেনি। দূর থেকেই কানে ভেসে আসছিল কান্নার আওয়াজ। স্বজন হারালে যেভাবে ফুপিয়ে কাঁদে মানুষ, তেমনি কাঁদছেন কেউ একজন। আওয়াজটা আসছিল জগন্নাথ হলের গণসমাধির দিক থেকে। কাছাকাছি যেতেই দেখা গেল মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও গণসমাধির নিচে ঘাসের ওপর বসে কাঁদছেন এক ভদ্রলোক। একবার হাত দিয়ে গণসমাধি ছুঁয়ে দেখছেন, আরেকবার সবুজ ঘাস। চোখের জল যেন কিছুতেই বাদ মানছে না। দাদা কাঁদছেন কেন? পেছন ফিরে চাইলেন, শার্টের হাতায় চোখ মুছলেন। বলেন 25 মার্চ দিনটা এলে নিজেকে কিছুতেই স্থির রাখতে পারেন না। 71-এর এই দিনে এই সবুজ চত্বর রাঙা হয়েছিল তার স্বজনদের রক্তে। কত যে লাশ টেনেছিলেন, বলতে বলতে গলা ধরে আসে তার। শুধু যে স্বজন ও পরিচিতজনদের হারিয়েছেন তা নয়, সেদিন নিজেও মরতে মরতে বেঁচে গিয়েছিলেন আশ্চর্যজনকভাবে। নাম তার মোহন রায়, পেশায় মালি, বয়স তার 70-এর ঘরে, কিন্তু দেখলে বোঝার উপায় নেই। 25 মার্চ জগন্নাথ হল ও আশেপাশের এলাকায় গণহত্যার শিকার লাশগুলোকে জগন্নাথ হলের মাঠে জড়ো করার পর সবার সঙ্গে লাইনে দাঁড়িয়েছিলেন মোহন। পায়ে গুলি লেগেও বেঁচে যান। জীবন মৃত্যুর সংকটময় সময়ে মানবতার ডাকে সহযোদ্ধাকে বাঁচানোর চেষ্টা করেছেন। মোহনের বেড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তার বাবা বসু রাজভর ফজলুল হক হলে মালি ছিলেন। মোহন ঢাকা ক্লাবে টেনিস বয় হিসেবে কাজ করেছেন কয়েক বছর। সেই সুবাদে কাজ চালানোর মতো উর্দু বলতে পারতেন। পরে চাকরি পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগে। জগন্নাথ হলে এখন যেখানে রবীন্দ্র ভবন, তার পেছনে পূর্ব পাশটায় ছিল মোহনদের বাসা। 71-এ তিনি তরতাজা যুবক। 25 মার্চ দুপুরে বেলা থেকে জ্বর ছিল তার। সন্ধ্যার একটু পরেই ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙে গোলাগুলির শব্দে। হলের পাশের মেইন রোডে খান সেনাদের অনেক বাড়ি। অনবরত গুলির আওয়াজ। বাড়ির সবাই মিলে চৌকির নিচে আশ্রয় নিলেন। আক্রমণ শুরু হলো রাত 12টার দিকে। চারদিক থেকে কেবল বাঁচাও বাঁচাও শব্দ আসছিল। পুরা লাশগুলি টানালো, এভাবে লাশ টানালো। কোথায় লাশ ছিল? জগন্নাথ হলের ভিতরে ছিল, সব ওই সাইডেও হলের ভিতরে ছিল। ওদিকে একটা ব্যাংক ছিল, ওই ব্যাংকের ওইখানেও লাশ কিছু পড়েছিল। এদিকে গোবিন্দ দেববাবু মারা গেছে, ওনার ডেড বডি আমি নিজে টেনেছি। শিববাড়ি থেকে মধুকে পর্যন্ত আমি টেনেছি, আমার স্মরণ আছে। বা দাদা কোথায় নিয়ে যাচ্ছে, আমাদের ওনারা কোথায় নিয়ে যাচ্ছে বলতে পারতেছে না, কতক্ষণ জানি না, বুঝছেন, যে লাশ এখানে জমা করবে। গোবিন্দ দেববাবু নিচে পড়ে আসছিলেন, ধুতি সব অবতলা। ওনার ডেড বডি নিয়ে আসার সময় আমি ওনার ধুতিটা ঠিক করার সময় আমি নিজে রাইফেলের বাড়ি খেয়েছি। এত জোরে বাড়ি খেয়েছি বলার বাইরে। পাঞ্জাবি ভাষা তারা গালাগালি করতেছে আমাদেরকে। যারা বুঝে তো বুঝে, যারা বুঝে না বুঝে না। তোর বাদে জগন্নাথ হলে সব লাশ আনার পরে আমাদেরকে কি করলো, এক জায়গায় নিয়ে গেল মেজা ওই ব্যাংকে। কতজন আপনারা এরকম লাশ টানছেন? লাশ প্রায় 2টা গ্রুপ করা হয়েছিল। প্রায় 3 থেকে 400-র মতো লাশের স্তূপ দেখেছেন বলে জানান মোহন রায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ওই লাশের সামনে নিয়ে এসে আমাদেরকে বললো যে তোমরা সব লাইন হয়ে যাও। তখন আমরা লাইন হবো কে, আর মা বাবা করে চিল্লাচ্ছি এরকম করে। কেউ আমার দেখা করে এলে মার লগে বাবার লগে মুখের লগে দেখা করে নেই, ওর বাদে আপনারা মেরে ফেলেন, কোনো আমাদের আফসোস নাই। এর মধ্যে কী করলো, দাদা করে গুলি করে মেরে দিল। কেউ লাশের উপরে পড়তেছে, কেউ মা বাবা ছিল। আর আগের যে মানুষগুলো আছে ওদেরকে জিজ্ঞেস আছে বাইঞ্চর তুমি বাঁচেগা না মারেগা। ওর মুখের মধ্যে এখানে লাথি মারে, দাঁতগুলি ভরভরাইয়া ভেঙে পড়তেছে এরকম করে। জিজ্ঞাসা তাদেরকে বলে বাইঞ্চর তুমি বাঁচেগা, আবার মুখে লাথি মারে, এরকম করে জিজ্ঞাসা মারে। তারা মারার পরে ওর বাদে আমাদেরকে মেরে তারা সরে গেল। পরে ওই গ্রুপকে আইনে আবার মারলো। কিন্তু এর মধ্যে যে আমি যে পেট ধরে পড়লাম, ওর আগের দিন রাতে আমার জ্বর ছিল। মধুদার লাশ আনতে যখন তার বাসায় গেলেন, তখনও তিনি জীবিত ছিলেন বলে জানালেন মোহন। আহত লোকটাকে নিয়ে আসতে হলো সেনাদের হুকুমে। তার দেহটা রাখলেন মাঠে লাশের স্তূপে। রাখার পর গুলি করলো সেনারা। কেবল গুলি করে ক্ষান্ত হয়নি, বুট দিয়ে মুখ থেতলে দিল।
জগন্নাথ হলের উত্তর বাড়ি থেকে পুকুর পাড় থেকেও বহু ছাত্রের লাশ এনেছেন। লাশ টানতে টানতে প্রায় ভোর হয়ে গেল। যারা লাশ টেনেছে সবাইকে নিয়ে আসা হলো হলের শহীদ মিনারের সামনে। কাঁদতে কাঁদতে প্রাণ ভিক্ষা চাইলেন সবাই, কিন্তু কে শোনে কার কথা। সবাইকে বলা হলো লাইন ধরে দাঁড়াতে। একজন সৈনিক সজোরে মোহনের গালে থাপ্পড় মারল, ঘুরে কয়েকজনের পেছনে চলে গেলেন। এরপর লাইনে দাঁড় করানো লোকগুলোকে গুলি করলে গুলিবিদ্ধ লোকগুলো পড়ল মোহনের ওপর। ওরা মনে করলো তারাও মারা গেছে। তবে কিছু সময় পর মোহনের পা নড়ে উঠলে পায়ে গুলি করলো। গুলি খেয়েও মাটি কামড়ে পড়ে থাকলেন। একটা গুলি ডান পায়ের উড়ুতে এবং অপরটা বাঁ পায়ের হাঁটুর নিচে লাগে। আমি তাদের পিছে থেকে ঘুরে গিয়া সবার পিছে চলে গেলাম। পিছে যাওয়ার পরে আমি পেটটা ধরে যে পড়লাম, লাগলো যে আমার পেটে গুলিটা লেগেছে। ওর দিয়ে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে লাশের মধ্যেই পড়ে আমি অজ্ঞান, আর কোনো হোশ জ্ঞান নাই। গুলি চলতেছে, ওদেরকে মারতেছে। মারা টারার পরে আমি আর তো কিছু বলতে পারবো না। আপনি তো বলছিলেন যে উপর হয়ে পড়ছিলেন। হ্যাঁ, উপুত হইয়া পড়ার পরে আমি পড়ে গেলাম। আমার পড়া যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমার এই দুইটা আঙ্গুলের পায়ের যে দুইটা আঙ্গুল আছে এটার উপরে আমার পুরা জাংটা হঠাৎ পায়ের মধ্যে ঝিনঝিনি ধরলো। যখন ঝিনঝিনি ধরলো, পাটা আমি এরকম করে ফালাইলাম, যখন সাইড করলাম তখন গিয়ে বুলেটটায় আমার পায়ে লাগলো। কিন্তু আমি কান দিয়ে ডাকছি সব দিকে যে আমাকে গুলি লাগছে কি না লাগছে, আর আর্মিরা আছে কি না। অনেকক্ষণ গুলির শব্দ না পেয়ে চোখ খুলে দেখলেন পাক সেনাদের দেখা যাচ্ছে না। তার শরীর থেকে রক্ত ঝরছে, পা ফুলে গেছে। কাছেই দেখলেন বুধিরামকে। পেটে গুলি লেগেছে তার, খুব রক্তক্ষরণ হচ্ছিল। নিজের পরনের শার্ট ছিঁড়ে বুধিরামের পেট বাঁধার চেষ্টা করলেন মোহন, কিন্তু ততক্ষণে বুধিরাম নিস্তেজ হয়ে পড়েছে। পরে নিজের পা বেঁধে মাসির কাছে চলে গেলেন মোহন। তিনি ভিসির বাড়িতে মালির কাজ করতেন। অন্যদিকে গুলি টুলি চলে কিনা দেই, গুলি চলে না, আস্তে করে মাথা উঠে দেই কি মা গো বাবা গো করে মানুষগুলো চিল্লাচ্ছে প্রায় অনেক, মানে এরকম হওয়া। তো আমার বোনের একজন ভাসুর ছিল, উনি উঠলো। আমি কই দুলাভাই কই যেতাছো? কই আহ। তো আমার তো পা দুটোটা গুলি খাইছে, ওনার বুকে গুলি লাগছিল। এভাবে করে আমরা পলায়া এই যে এই দেখেন দুই পায়ে কি একসঙ্গে লাগছে গুলি? একটা বুলেট দুই পা এইভাবে যখন ঝিনঝিনি লাগছে পায়ে আমার এই আঙ্গুলে, তখন আমি পাওটা কি করলাম এইভাবে স্পিডে সাঁটাইলাম। সেই সময় বুলেটটা লাগলো। সেদিন ছিল শুক্রবার। জুমার নামাজের পর কারফিউ তুলে নিলে মাসি নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করালেন মোহনকে। মাস দেড়েক সেখানে ছিলেন। ঢাকা মেডিকেল পাঠালো, তাও রিক্সা দিয়ে নিয়ে গেল। তিনোটা চাক্কার টায়ার খুলে খালি রিংয়ের উপরে চালায় নিয়ে গেল। আর বাদে যাওয়ার পরে দেখি যে শহীদ মিনারের কামান মারা, শহীদ মিনারের তলে ওটা হয়ে রয়েছে। এই আর পরে মেডিকেলে 2 মাস ছিলাম। 2010 সালে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অবসর নিয়েছেন। বললেন অন্যের বাগানে ফুল ফুটিয়েছেন জীবনভর, তার নিজের জীবন বাগানে ফুল ফোটানো হলো না আর। 25 মার্চে সেই বিভীষিকা আর ভুলতে পারেননি। পায়ে এখনো গুলির ক্ষত রয়ে গেছে। সাইকেল চালালে ব্যথামুক্ত থাকেন, হাঁটতে গেলে এখনো ব্যথা পান বলে জানালেন মোহন। পিন্টু রঞ্জন অর্কের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।